This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এমকে ডিজিটাল টিভিতে আপনাদের স্বাগত। উল্টো মাইক অনুষ্ঠানে আজ আবারও আপনাদের সামনে আমি কৌশিক শীল। বিগত কয়েকদিন ধরেই আমি আপনাদের সামনে বলবার চেষ্টা করেছি, তুলে ধরার চেষ্টা করেছি আরজি করে ঘটে যাওয়া ঘটনার অন্তর্তদন্ত কয়েকটি পর্যায়ের মাধ্যমে। আজকে তার চতুর্থ পর্ব, শুধুই লালসা। ইস্পাতের মেরুদণ্ডের আড়ালে ঘুম ধরা মেরুদণ্ড নিয়ে জুনিয়র ডাক্তারদের শুধুই মাত্র চাওয়া পাওয়ার হিসাব আজকে আপনাদের কাছে আমি তুলে ধরব। আপনারা দেখেছেন বা এর আগে শুনেছেন বিভিন্ন মিডিয়া, বিভিন্ন মাধ্যমে বা আমাদের এমকে ডিজিটালের পর্দায় আপনারা দেখেছেন। আমরা বলবার চেষ্টা করেছি, সত্যিটাকে তুলে ধরবার চেষ্টা করেছি। কারণ প্রথম থেকে যে মিথ্যাকে সাজানো হয়েছিল, মিথ্যাকে বড় করা হয়েছিল এবং সেই মিথ্যা এমন ভাবে রটিয়ে দেওয়া হয়েছিল, বাংলার আম জনতা সেই মিথ্যাকে আঁকড়ে ধরে গেল গেল রব তুলে বাংলায় বিভৎস কিছু একটা ঘটে যাচ্ছে এই ভেবে সরকার সহ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে আস্তে আস্তে ডাক্তারদের তৈরি করা এই মিথ্যাগুলো যখন আস্তে আস্তে সরে গেছে, আস্তে আস্তে চলে গেছে, মানুষ যখন প্রকৃত সত্য জানতে পারছেন, বুঝতে পারছেন, তখন থেকেই অন্য একটি জিনিস তৈরি হয়ে গেল। তখন থেকেই মানুষের মনে, আমাদের সবাই মনে, আপনার মনে, আমার মনে একটি চিন্তা দানা বাঁধতে আরম্ভ করলো, তাহলে কেন এই প্রহসন? আমাদের ঘরের মেয়ে, প্রতিশ্রুতিমান ভবিষ্যতের ডাক্তার, সেই ডাক্তারের এই নক্কারজনক মৃত্যু, খুন বা তার সঙ্গে ঘটে যাওয়া এই পাশবিক অত্যাচারকে সামনে রেখে কেনই বা জুনিয়র ডাক্তাররা সব জানা সত্ত্বেও এই মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যাকে ধীরে ধীরে বড় করলেন এবং সেই মিথ্যাকে বাজারে নিয়ে গেলেন? পারতেন তো, তারা শেষ করে দিতে পারতেন। ঘর ভাঙার হিসাব তারাই করেছিলেন, যে এখানটা রেনোভেশন হবে তারাই সই করেছিলেন। যখন প্রমাণ লোপাটের তত্ত্ব হিসাবে বাথরুম ভাঙা, ঘর ভাঙার কথা বলা হচ্ছে, তারা সংবাদ মাধ্যমকে ডেকে বলতে পারতেন যে না, এটা ঠিক না। পোস্টমর্টেম নিয়ে যেসব কথাবার্তা বলেছিলেন, সেখানে তিনজন যে পিজিটি ছিলেন, তারা তো পরের দিন এসে সংবাদ মাধ্যমের সামনে বলতে পারতেন যে না, আমরা দেখেছি পোস্টমর্টম এবং সেটা পুঙ্খানুপুঙ্খভাবে যেভাবে হবার কথা সেভাবেই হয়েছে, বরং আরো বেশি সচেতনতা নিয়ে সেটা করা হয়েছে। তা কিন্তু তারা বলেননি, তারা মিথ্যাটাকে সাজিয়ে গেছে। সুতরাং বাংলার মানুষ তো জানতে চাইছে, বাংলার মানুষ খোঁজবার চেষ্টা করছেন যে ঠিক কি কারণে এই তিলোত্তমার এই ঘটনাকে সামনে রেখে এই মিথ্যার বেশাতি, এই কুৎসার খেলাঘর, এই লাশ কাটা ঘরের বিড়ম্বনা। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আন্দোলনে আমরা সবাই নেমেছিলাম, প্রত্যেকে আমরা আন্দোলনে নেমেছিলাম। কারণ কিসের জন্য আন্দোলন? আমরা ভেবেছিলাম যে সত্যিকারের একজন ডাক্তার, লেডি ডক্টর, যদি তার কাজের জায়গায় যেখানে তিনি কাজ করতে যাচ্ছেন সেখানে ন্যূনতম সিকিউরিটি তিনি যদি না পান, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ঘরে মেয়েরা, বোনেরা কলেজ, ইউনিভার্সিটি বা কোনো কাজের ক্ষেত্রে, কাজের জায়গায় যারা যাচ্ছেন, তাদের সিকিউরিটি কি হবে? কারণ বাংলায় এটা চলতে পারে না। এমন ঘটনা যা সভ্য সমাজের বিবেককে নাড়িয়ে দেয়, সভ্যতাকে অন্ধকারে ঢেকে দেয়। আমরা রাস্তায় নেমেছিলাম, আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছিলাম, রাত দখলের ডাকে আমরা সামিল হয়েছিলাম, স্লোগানের পর স্লোগান বলেছিলাম, মিছিলের পর মিছিলে পায়ে পা মিলিয়েছিলাম, বিভিন্ন জায়গায় বক্তব্যে আমরা অংশগ্রহণ করেছিলাম। কিন্তু যখন আমাদের কাছে ছবিটা পরিষ্কার হলো, যখন আমরা দেখলাম ঠিক কি হলো, কি পেলেন, আমরা কি পেলাম,
আর কারা কি পেল সেই হিসাব যদি করতে বসা হয়, তাহলে কিছু তথ্য যেগুলোকে পরপর সাজালে তার উত্তর কিন্তু খুব সহজেই আপনাদের কাছে সেই উত্তর পাওয়া যাবে। দেখুন, আন্দোলন নবান্ন অভিযান হলো, স্বাস্থ্য ভবনে যাওয়া হলো, জুনিয়র ডাক্তাররা গেলেন, সাধারণ মানুষ তার পাশে রইলেন, সবটাই হলো। মেরুদণ্ড নিয়ে চলে গেলেন, ইস্পাতের মেরুদণ্ড নিয়ে লালবাজার ঘেরাও করতে। পুলিশ কি উপহার দিলেন? সেই ইস্পাতের মেরুদণ্ড। কারণ পুলিশের মেরুদণ্ড সোজা করবার বার্তা নিয়ে ডাক্তারবাবুরা গিয়েছিলেন সেদিন। এদিকে কি দেখলাম? এদিকে দেখলাম যে সরকারি ছাত্রাবাসের একটি ঘরে একটি সংস্থা তৈরি হয়ে গেছে, টাস্কটি তৈরি হয়েছে, টাস্ক বোর্ড গঠন হয়েছে, এবং সেই টাস্ক বোর্ডের নামে এদিক ওদিক থেকে টাকা তোলা হচ্ছে। এবং সেই টাকার পরিমাণ কত? সেই টাকার পরিমাণ প্রায় 4.5 কোটি টাকা। ভাবতে পারেন, প্রায় 4.5 কোটি টাকা। অভয়ার মৃত্যুকে সামনে রেখে ডাক্তারদের ছাত্রাবাসের একটি নির্দিষ্ট ঘরের ঠিকানা দিয়ে একটি ট্রাস্টি বোর্ড তৈরি হলো, যে ট্রাস্টি বোর্ডের মাথায় রইলেন ডক্টর ক্রিঞ্জল নন্দ, আশফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার, এবং তাদের কাজকর্ম বিষয় কি কথা সেখানে লেখা রইল যে তারা নাকি বিভিন্ন সামাজিক কাজ করে, সমাজ পাল্টাতে যে কাজগুলো করা দরকার, সমাজকে সুস্থ রাখতে যে কাজগুলো করা দরকার, তারা নাকি সেই কাজ তারা করে। কাজগুলো কি কি? এক হচ্ছে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, এবং যাদের চোখে ক্যাটারাক্ট বা ছানির মতো ব্যাপার ঘটেছে, যাদের চোখে ছানি আছে, তাদের সেই ছানি অপারেশন এবং রক্তদান শিবির ছাড়া বাকি সবগুলোই কিন্তু বিনামূল্যে। বাকি সবগুলো বিনামূল্যে। আপনি দেখেছেন নাকি? আপনারা কেউ দেখেছেন এই অনিকেত বাবুকে, দেবাশিস বাবুকে, ক্রিঞ্জল বাবুকে, নাইয়া বাবুকে, মনীষা দেবীকে কোনদিন দেখেছেন তারা ছানি অপারেশন করাচ্ছেন কোন দুস্থ মানুষের? বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন কোন জায়গায়? বা হালে বা ন্যূনতম একটা রক্তদান শিবির পর্যন্ত করেছেন? করেননি। স্বাস্থ্য ভবনের সামনে ম্যারাক তৈরি হলো। আন্দোলন তো দেখাতে হবে, আন্দোলন না দেখালে তো টাকা ওঠে না। আপনাদের একটা কথা বলে রাখি, সঙ্গে একটু মিল আছে। দেখবেন, যখন পাড়ায় কোনো মন্দির বা মসজিদ ইত্যাদি তৈরি হয়, তৈরি করবো বললে কেউ কিন্তু টাকা দেয় না। যখন দেখবেন মন্দিরটাকে ভেঙে নতুন করে একটু ভিত দেওয়া হচ্ছে, তখন থেকে টাকা তুলতে গেলে টাকা দেয়। ডাক্তারবাবুরা এই থিওরিটাকে মাথায় নিয়ে নিলেন যে আন্দোলনে না থাকলে টাকা উঠবে না। সুতরাং ম্যারাক বাঁধা হলো স্বাস্থ্য ভবনের সামনে। স্বাস্থ্য ভবনের সামনে ম্যারাক বেঁধে নতুন করে একটা নাটক তৈরি করা হলো, নতুন করে একটা নাটক তৈরি করা হলো। এবং সেই নাটকে কি রইল? সেই নাটকের রইল যে তারা ওখানে আন্দোলন করছে। সন্ধ্যের পর সেখানে ভিড় বাড়তে শুরু করলো। সারাদিন বিভিন্ন নাচ গান, বিভিন্ন শিল্পীরা সেখানে গিয়ে হাজির হলেন। শ্রীলেখা দম ফেলতে পারছেন না। স্বস্তিকা দেবীর বুকে এত ব্যথা, মাথায় এত ব্যথা, এত যন্ত্রণা, তাদের দিয়ে তাদের ভাষায় প্রকাশ করা যায় না। দেবলীনা তো কথা বলতে পারছেন না। তিনি আদৌ কোনো সরকারি জায়গায় কোনো ডাক্তার কোনোদিন দেখাতে গেছেন কিনা জানি না, কিন্তু তিনি চলে গেলেন স্বাস্থ্য ভবনের সামনে ফ্রি ক্যাম্পে। সেখানে নাকি 405-এ তার নাম ছিল, তিনি নাকি সেখানে ডাক্তার দেখিয়েছেন। এবং সব থেকে বড় কথা, সোহিনী দেবী তিনি তো বললেন যে বাংলার এমন অবস্থা, এখানে মা হতে গেলে ভয় লাগে, মা হওয়া যাবে না এখানে, কারণ তার সন্তানের ওপর যদি এই ধরনের অত্যাচার হয়। রাস্তায় নেমে পড়লেন রূপালী পর্দার নায়িকারা ডাক্তারদের কথা মতো। তার সঙ্গে রাজনৈতিক দলের কেষ্টবিষ্টুরা, বামপন্থী দলের কেষ্টবিষ্টুরা হাতে হাত দিয়ে রাস্তায় নেমে পড়লেন। অন্যদিক থেকে উস্কানি রইল আমাদের বঙ্গ বিজেপির। সমস্ত নিয়ে একটা ঘোট পাকানো হলো। আন্দোলন নামে একটা ঘোট চলতে লাগলো দিনের পর দিন। এবং ডাক্তাররা চাইলেন কি? ডাক্তাররা চাইলেন যে তাদের অনেকগুলো দাবি আছে, পরপর দাবিগুলোকে সাজালেন এবং সেই পরপর দাবিগুলোকে সাজিয়ে তারা
মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে নাকি দেখা করতে চাইলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার তাদের ডাকলেন, প্রথম দিকে কিন্তু তারা যাননি, কিন্তু পরবর্তীকালে অনেক অভিনয় করে অনেক কিছু করে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাজির হলেন এবং তারপর সেই মিটিং এর পরে আবার সভাস্থলে ফিরে এসে একে অপরকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠলেন, কারণ তারা নাকি যুদ্ধ জয় করেছে। কি সেই যুদ্ধ জয়? আমি আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. নমস্কার, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ঠিক যেখানে ছিলাম, তারা কি পেলেন? কদিন ধরে আন্দোলনে তারা পেয়েছেন কর্পোরেট হাত, কর্পোরেট ছায়া। কলম্বিয়া এশিয়া থেকে একটা টিম এলো, সেই কলম্বিয়া এশিয়ার ডাক্তারবাবুদের টিম এসে তাদের খাওয়া দাওয়ার জন্য বিরাট ব্যবস্থা করে গেলেন। জোম্যাটো প্রভৃতি যে অনলাইনে রেডিমেড খাবার পাওয়া যায়, এই ধরনের বিভিন্ন সংস্থা থেকে খাবার আসতে শুরু করলো। তাদের বিল পেমেন্ট করলেন কারা? তাদের বিল পেমেন্ট করলেন কলকাতায় যে কর্পোরেট চিকিৎসা ক্ষেত্রগুলো রয়েছে, হাসপাতালগুলি রয়েছে তারা। কারণ বাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে যদি ঘেঁটে দেওয়া যায় তাহলে লাভ তো তাদেরই, তাদের অনেক বেশি মুনাফা, তাদের পকেটে অনেক বেশি টাকা। তারা সেই কাজ করতে শুরু করলেন। পাশাপাশি নেমে গেলেন কিছু কর্পোরেট ডাক্তার, তাদের মধ্যে ব্যানার্জি বাবু আছেন, সরকার বাবু ছিলেন, চৌধুরী বাবু ছিলেন এবং গোসাই বাবু ছিলেন। গোসাই বাবু তার নিজস্ব মোবাইল ফোনকে ব্যবহার করে, সরকারি মোবাইল ফোনকে ব্যবহার করে সরকারি গ্রুপে থেকে টাকা আসতে শুরু করলো গোসাই বাবুর অ্যাকাউন্টে। সেই গোসাই বাবু সেই টাকার পরিমাণও কম নয়, প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা। সেই টাকা গিয়ে পৌঁছলো ডাক্তারদের হাতে। ডাক্তাররা পেলেন টাকা পয়সা সমস্ত কিছু। ডাক্তারদের এই যে ট্রাস্টি বোর্ড, সেই ট্রাস্টি বোর্ড সমৃদ্ধ হলো। সেই ট্রাস্টি বোর্ডে টাকা ঢুকতে শুরু করলো। টাকা ঢুকতে শুরু করলো কিছুটা পাশের দেশের থেকেও। সেটাও ভবিষ্যতে প্রমাণ পাবেন আপনারা। পাশের দেশের কিছু কেষ্টু বিষ্টু তারাও এই ফান্ডে সরাসরি টাকা দিতে শুরু করলেন। সুতরাং একটা টাকার পাহাড় তৈরি করলেন। রাজনীতি করতে এসে অভয়া তিলোত্তমা সরে গেলেন, চলে গেলেন। তার মৃত্যুকে নিয়ে যে আন্দোলন, বাংলার মানুষের যে সিকিউরিটি নিয়ে প্রশ্ন, বাংলার মানুষ যে কারণে রাস্তায় নেমেছিলেন, নিরাপত্তা নিয়ে যে প্রশ্নটা ছিল, সেটা ধামাচাপা পড়ে গেল শুধুমাত্র ডাক্তারদের আন্দোলন। এর ফাঁকে ডাক্তারবাবুরা কি করলেন? এর ফাঁকে জুনিয়র ডাক্তারবাবুরা চলে গেলেন কর্মবিরতিতে। কর্মবিরতিতে চলে গেলেন, সরকারি হসপিটালে চিকিৎসা হলো না। 29 জনের প্রাণ গেল বিনা চিকিৎসায়। তার মধ্যে খুব চর্চিত নাম বিক্রম কোন্নগরের। অ্যাক্সিডেন্ট হয়েছিল, ছেলেটিকে বাঁচানো যেত, রক্তের অভাবে ছেলেটি চলে গেল। এরকম বহু প্রাণ এই ডাক্তারবাবুদের কর্মবিরতির জন্য গেল। এই ফাঁকে ডাক্তারবাবু কেউ অভিনেতা ডাক্তারবাবু তিনি চলে গেলেন কোথায়? সেখানে শুটিং করতে। তিনি শুটিং করতে গেলেন, তার সিনেমা বাজারে চলে এলো। ওই সময়টা শুটিং পর্ব চলছিল এবং তিনি তার ফেসবুক ওয়ালে গদগদ করে সেই ছবি ছাপালেন, তার অভিনীত ছবি।
তিনি ফুটেজ পেলেন, ডাক্তারবাবুরা ফুটেজ পেলেন। একটি স্টিল রড সংস্থা এক ডাক্তারবাবু বরাত পেয়ে গেলেন তাদের অ্যাড দেবার জন্য। তিলোত্তমাকে সামনে রেখে ফুটেজ প্রেমী ডাক্তারবাবুরা একদিকে স্বাস্থ্য বেসরকারি হসপিটাল বা নার্সিংহোম গুলোতে যেখানে স্বাস্থ্যসাথী ফেসিলিটি আছে, সরকারি জায়গায় কাজ না করে সেখানে কর্মবিরতিতে গিয়ে সোজা ঢুকে পড়লেন বেসরকারি জায়গায় স্বাস্থ্যসাথী এবং অন্যান্য মেডিক্লেম গুলো থেকে প্রায় 54 কোটি টাকা উপায় করলেন, আয় করলেন। ভাবতে পারেন একই অঙ্গে কত রূপ ডাক্তারবাবুদের। সুতরাং কেউ পেলেন ফুটেজ, রূপালী পর্দার নায়িকারা যারা এসেছিলেন তাদের সিনেমার প্রমোশন হলো, কেউ অ্যাড এজেন্সির বরাত পেলেন, ডাক্তারবাবুরাও অ্যাড এজেন্সির বরাত পেলেন। এত শক্ত ইস্পাতের মতো মেরুদণ্ড, যে মেরুদণ্ড আন্দোলনে নেমেছিল নির্যাতিতার মৃত্যু এবং তার তদন্ত, সেই নির্যাতিতার মৃত্যু এবং তদন্ত পাশে চলে গিয়ে ডাক্তারবাবুরা শুধু পেতে চাইলেন সরকারের থেকে তাদের সিকিউরিটি। কোথায় কতগুলো সিসি ক্যামেরা বসবে, গেটে কে থাকবে, সিভিক পুলিশ ঢুকতে পারবে না, সুতরাং কনস্টেবল র্যাঙ্কের ন্যূনতম সেই র্যাঙ্কের কোনো পুলিশ থাকবেন সেখানে, এবং প্রত্যেকটা হসপিটালে যে ফাঁড়ি আছে সেই ফাঁড়িতে পুলিশি ব্যবস্থা বাড়াতে হবে। একটা রেফারেল সিস্টেম চালু করতে হবে, যে রেফারেল সিস্টেমে সপ্তাহে কেউ গিয়ে আর ডাক্তারবাবুকে কিছু বলবেন না, ডাক্তারবাবুরা একদম সিকিউর জোনে সবাইকে নিয়ে ডাক্তারবাবুরা থাকবেন। আমাদের সিকিউরিটির কথা কি ভাবলেন বাংলার মানুষেরা? যে ডাক্তারবাবুদের মিথ্যা কথায় বাংলার এত মানুষ রাস্তায় নামলেন নির্যাতিতার বিচারের জন্য। আমার আপনার বাড়ির সামনে পোস্টে কি কোনো সিসি ক্যামেরা লাগানো হলো? আমার বাড়ির মা বোন মেয়েরা যারা কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে, যারা প্রতিদিন কলেজ করেন বা কাজের জায়গায় যান ফিরছেন, তাদের সিকিউরিটি কি কিছু হলো? ডাক্তারবাবুদের তো সিসি ক্যামেরা বসলো, ডাক্তারবাবুদের রেফারেল সিস্টেম চালু হলো, অনেকগুলো কমিটি তৈরি হলো, রিড্রেসাল সেল থেকে আরম্ভ করে প্রচুর কমিটি, যেখানে ডাক্তারবাবুরা ক্ষমতা চাইলেন, ক্ষমতা পেলেন, এই কমিটির মাথা হয়ে ডাক্তারবাবুরা রইলেন। ডাক্তারবাবুরা এই কমিটির মাথা হয়ে সর্বোচ্চ তাদের ক্ষমতা প্রদর্শনের একটা জায়গা রইল, এবং এই আন্দোলনের ফসল হিসাবে উঠে এলো যে ডাক্তারবাবুদের কোনোভাবেই হেনস্থা করা যাবে না। তাতে কি রুগী হেনস্থা কমবে? বাংলার মানুষ কি বলে? যারা এমকে ডিজিটালে চোখ রাখেন, যারা প্রতিনিয়ত এই চ্যানেলকে ফলো করেন, প্রশ্ন তাদের কাছে, প্রশ্ন তাদের মাধ্যমে আম জনতার কাছে। রুগী হেনস্থা, আমি বলবো না যে সমস্ত ডাক্তারবাবুই এই একই দোষে দোষী, কিন্তু সরকারি হসপিটালের এমন অনেক ডাক্তার আছেন যারা রুগীর সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলেন না, রুগীকে সময় নিয়ে চিকিৎসা পর্যন্ত করেন না, রুগীর সঙ্গে দুর্ব্যবহার করেন। কোন রুগী গ্রামের থেকে গেছে, তারা কিছু বুঝতে না পারলে যদি দ্বিতীয়বার জিজ্ঞাসা করে, তাহলে ডাক্তারবাবুর থেকে একটা পাওয়াই হয়ে থাকে, সেটা হচ্ছে তিরস্কার। যাচ্ছে তাই ভাষায় কথা বলেন, সেখানে তদবির করলে সিট মেলে, ডাক্তারবাবুদের ধরলে তবে পাওয়া যায়। আম জনতা তো এটা চাইনি। ডাক্তারবাবুরা আম জনতাকে নিয়ে আন্দোলন করলেন, আন্দোলন করে শুধু নিজেদের সিকিউরিটি, নিজেদের সমস্ত কিছু আপনারা দেখে দিলেন। আপনারা আপনাদের ফান্ডে, আপনাদের যে টাস্কি, তাতে 4.5 কোটির উপর টাকা তুলে নিলেন বাংলার মানুষের থেকে। আপনারা সরকারি প্রজেক্ট স্বাস্থ্যসাথী থেকে কর্মবিরতিতে গিয়ে স্বাস্থ্যসাথীতে অপারেশন করে ট্রিটমেন্ট করে 54 কোটি টাকা সরকারি টাকাকে আত্মসাৎ করলেন। আর যে বাংলার মানুষদের নিয়ে আপনারা আন্দোলনে নেমেছিলেন, এত কার্নিভাল করেছেন, দ্রোহের কার্নিভাল, এত বিপ্লব, আগুন খাওয়া বক্তব্য কোথায় গেল? এই আন্দোলন তো বাংলার মানুষ চেয়েছিল বাংলার মা বোনের সিকিউরিটি, বাংলায় যাতে লিঙ্গ বৈষম্য না থাকে, যাতে নারী তার অধিকারের জায়গাতে আরো বেশি শক্তপোক্ত হন, যাতে নারীর অধিকার কোনোভাবে লঙ্ঘিত না হয়। পেলেন কি বাংলার মানুষ? বাংলার মানুষ তা পেলেন না।
সুতরাং যা হলো সেটা ডাক্তারবাবুদের হলো একদিকে তিলোত্তমা, তার বিচার, তার তদন্ত নিয়ে আর কোনো কথা ওঠে না, সেটা ধামাচাপা পড়ে রয়েছে। হ্যাঁ, ধামাচাপা পড়ে রয়েছে মানে তদন্ত হচ্ছে, নিশ্চিতভাবে দোষী শাস্তি পাবে, কারণ গণতান্ত্রিক ফ্রেমে এটা আমাদের বিশ্বাস, গণতান্ত্রিক ফ্রেমে এটা হওয়াই কাম্য এবং এটা বাংলা এখানে সেটা হবে। কিন্তু ডাক্তারবাবুরা যা যা পেয়ে গেলেন, অর্থ, সিকিউরিটি, ভবিষ্যতে তারা দুর্ব্যবহার করলেও তাদের দিকে চোখ পাখি একটা কথা পর্যন্ত বলা যাবে না, শত শত বিক্রম রাস্তায় মারা যাক, এর কোনো ফয়সালা হলো না। ডাক্তারবাবুরা রুগী দেখবেন না, সরকারি হসপিটালে সময় নষ্ট করবেন না, সরকারি হসপিটালে ওয়েট করবেন না, ওই সময়টুকু চলে যাবেন। এই যে একটা কথা আপনাদের বলে আজকে আমি আমার অনুষ্ঠান শেষ করব, এই যে কথা উঠেছিল না যে আমাদের 36 ঘন্টা ডিউটি করতে হয়, এই 36 ঘন্টা ডিউটি কি রোস্টার ডিউটি? মোটেই না। এই 36 ঘন্টা ডিউটি মানে 3-12-36, ভালো করে ভাবুন, 3-12-36। ডাক্তারবাবুদের যে 8 ঘন্টা করে ডিউটি, ডাক্তারবাবুদের যে 8 ঘন্টা করে ডিউটি, সেই 8 ঘন্টা ডিউটি ডাক্তারবাবুরা টানা করে নেন 3 দিন করে আসার পর সরকারি হসপিটালে, 3 দিন করে আসার পর 4 দিন প্রাইভেট প্র্যাকটিসে কাটান। এই তো ডাক্তারবাবু, এই তো তাদের স্বরূপ। যারা আন্দোলনে নামলেন, আজকের বাংলার মানুষ কিন্তু এই প্রশ্ন ডাক্তারবাবুদের করছে। এই ইস্পাতের মেরুদণ্ড যারা বলেছিলেন যে আমাদের নাকি অনেক মেধা, অনেক ইস্পাতের মেরুদণ্ড, আজকের বাংলার মানুষ সেটা জানতে পেরেছেন ইস্পাতের নয়, চরম ঘুম ধরা মেরুদণ্ড এই জুনিয়র ডাক্তারদের, যারা এই আন্দোলনে ছিলেন। এবং তার সঙ্গে কর্পোরেটের যে কেষ্টবিষ্টুরা, বিরোধী দলের যে কেষ্টবিষ্টুরা এসেছিলেন, আসলে তাদের এক একটা চাওয়া পাওয়া ছিল, ডাক্তার গোষ্ঠীর চাওয়া পাওয়া ছিল তাদের সিকিউরিটি, তাদের আর্থিক স্বাচ্ছন্দ্য ইত্যাদি ইত্যাদি। তারা যা বলবেন তাই হবে, যা করতে চাইবেন তাই হবে। কর্পোরেটের চাওয়া পাওয়া ছিল স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভেঙে ফেলে দিয়ে, স্বাস্থ্যসাথীটাকে তুলে ফেলে দিয়ে তাদের নিজেদের মুনাফা এবং পকেট বাড়ানো। রূপালী পর্দা থেকে যারা এসেছিলেন, তাদের চাওয়া পাওয়া ছিল তাদের ফুটেজ, তাদের প্রমোশন, তাদের সিনেমার প্রমোশন, তাদের নতুন যে সিনেমা বেরোচ্ছে তার প্রমোশন, কিংবা কোনো অ্যাড এজেন্সির বরাত। কিন্তু বাংলার মানুষ যারা রাত দখলের লড়াই নেমেছিলেন, মিছিলে পা মিলিয়েছিলেন, তাদের কিন্তু চাওয়া ছিল নারীর অধিকার, লিঙ্গের সাম্য এবং সিকিউরিটি, যেটা বাংলার মা বোনেরা এই আন্দোলনের ফসল হিসাবে কিন্তু তারা নিজেদের পকেটে নিতে পারেননি। যদিও বাংলা সিকিউর, আমি বলবো, কারণ এনসিআরবি রিপোর্টে যা উঠে আসছে, বাংলার মা বোনেরা অনেক ভালো জায়গায় ভারতবর্ষের অন্য প্রভিন্সের থেকে, কিন্তু তবুও নিশ্চিতভাবে সরকারের নজর থাকবে বাংলার মা বোনদের সিকিউরিটি, লিঙ্গের সাম্য এবং নারীর অধিকার সুরক্ষিত করার জন্য আরো বিভিন্ন প্রকল্প নিয়ে সরকার নিশ্চিতভাবে বাংলার মানুষের পাশে দাঁড়াবেন। কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো একটা জিনিস, একটু ভেবে দেখুন, চিনে নিন এই মুখগুলোকে। এই নোংরা রাজনীতির ফসল, যেটা মিথ্যে প্রথম থেকে মিথ্যের পর স্তরে স্তরে স্তরীভূত করে বাংলার মানুষকে শুধু বোকা বানিয়েছিলেন এই অতি মেধাবী বজ্রসম যাদের মেরুদণ্ড, সেই জুনিয়র ডাক্তাররা। আজকে সেই কথা বলে আমি শেষ করলাম। একটু ভাববেন, প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।